সদস্য, আমি এখন মাননীয় সদস্য জনাব এস এম আতাউল হক সাতক্ষীরা ৪কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ৭ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দাদার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গত ৬ জুন ২০২৪ তারিখে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার মহান স্থপতি, বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের প্রিয় বন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানায় ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারা মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানায় কারা অভ্যন্তরে নিহত বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতার প্রতি। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা জানায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়ে আমাকে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা ১০৮ সাতক্ষীরা ৪ শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের জনগণকে, যারা বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, বাজেট হচ্ছে একটি অর্থ বছরের আয় ও ব্যয়ের হিসাব। ২০২৪-২৫ অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদে এ পর্যন্ত ৫৩টি বাজেট পেশ হয়েছে, যার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫ বার, বিএনপি ১৩ বার, জাতীয় পার্টি ৪ বার, সামরিক শাসক ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১১ বার বাজেট উপস্থাপিত হয়েছে। দেখা যায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জিডিপি মাত্র যেখানে -1.40 ছিল, বঙ্গবন্ধু সরকারের শেষ সময় ১৯৭৪ সালে জিডিপি প্রবৃদ্ধির হার সেখানে ৯.৬ ছিল। বিএনপির শাসন আমলে ২০০২ সালে জিডিপি প্রবৃদ্ধির হার মাত্র ৩.৮ ছিল এবং ২০০৫ সালে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৫ ছিল। মাননীয় স্পিকার, অপরদিকে আওয়ামী লীগ সরকারের সময়কালে ২০১৮-১৯ অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৮৮ ছিল, যাহা দেশের ইতিহাসে সর্বোচ্চ। পরবর্তীতে মহামারী করোনার ফলে সারা বিশ্বের বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর তুলনায় সফলতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৩-২৪ অর্থ বছরে প্রবৃদ্ধির হার ৫.৮ বজায় রাখতে সক্ষম হয়। মাননীয় স্পিকার, সংসদে বাজেট ঘোষণার পরপরই আমাদের দেশে তথাকথিত কিছু সুশীল সমাজের নেতৃবৃন্দ গোল টেবিল বৈঠক, ডায়ালগ সহ বাজেট নিয়ে বিভিন্ন উদ্দেশ্যপ্রবণ সমালোচনায় লিপ্ত থাকে, কিন্তু তারা ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে উন্নয়ন, অগ্রযাত্রা, সমৃদ্ধি তাদের চোখে পড়ে না। বিএনপির শাসন আমলে এদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে রাষ্ট্রীয় নায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। সমাজসেবা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের শিখরে চলে গেছে। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন সহ ভিশন 2021 বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে গেছে এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় প্রস্তুতি হিসেবে আইটি খাতে ব্যাপক ভূমিকা রেখেছে। মাননীয় স্পিকার, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্বপ্নযাত্রায় স্মার্ট নাগরিক, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স ও স্মার্ট সোসাইটি গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। মাননীয় স্পিকার, ঠিক সেই মহেন্দ্রক্ষণে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর দাঁড়িয়ে আমি কথা বলছি। যে দলটির নেতৃত্বে ৫২ ভাষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ সাধারণ নির্বাচন পরবর্তী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ২৩ বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা ১ সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছিলাম। সেই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধুকে ৭৫-এর ১৫ই আগস্ট হত্যার মধ্য দিয়ে তারা চেয়েছিল এই ৭৫-এর ১৫ই আগস্টে হত্যার মধ্য দিয়ে ৭১-এর পরাজিত শক্তি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। সামরিক শাসক জিয়াউর রহমান সহ অন্যান্য সামরিক শাসকরা আওয়ামী লীগকে বিখণ্ডিত করার চেষ্টা করা হয়েছিল। ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন জননেত্রী শেখ হাসিনা আজকের মাননীয় প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি করেছিল, মাত্র ৩৪ বছর বয়সে ৬ বছরের নির্বাসিত জীবন ফেলে শিশু পুত্র সজীব আজাদ জয় এবং সাইমা আজাদ পুতুলকে রেখে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে ২১ বছর পর
দলকে সুসংগঠিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়েছিল আওয়ামী লীগকে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছিল শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনার দল রাষ্ট্রীয় ক্ষমতায়, যখন শেখ হাসিনার দল রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে পথ করে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। যে আমেরিকা আজকে আমাদেরকে বলেছিল বটমলেস বাস্কেট, সেই আমেরিকা এখন বলে যে উন্নয়ন যদি দেখতে চাও তাহলে শেখ হাসিনাকে অনুসরণ করো, বাংলাদেশকে অনুসরণ করো। মাননীয় স্পিকার, সেই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রয়াগ করে দাঁড়িয়ে একজন সদস্য হিসাবে মহান জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা জনগণের পক্ষে আমি কিছু দাবি এই মহান সংসদে উপস্থাপন করতে চাই। আমার নির্বাচনী এলাকাটি উপকূলীয় অঞ্চলে, এখানে জলে কুমির, ডাঙায় বাঘ এবং প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আমরা বেঁচে থাকি। এই অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে কাকশিয়ালী থেকে কালেন্দি, খোলপেড়ি থেকে কপোতাক্ষ, চুনা থেকে মালঞ্চ মাদার নদীর দুই তীরে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পোল্ডার সমূহ টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি। সুপেয় পানি সংরক্ষণের জন্য পুকুর, দিঘি খনন, আরো প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ এবং বৃষ্টির পানি সংরক্ষণের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রী মহোদয় এখানে রয়েছেন। আমাদের সাতক্ষীরা থেকে ভেটখালী, মুন্সিগঞ্জ পর্যন্ত 4 রেলের রাস্তা নির্মাণের জন্য আমি বিশেষভাবে দাবি জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা বাংলাদেশের সর্বদক্ষিণ উপকূলীয় অঞ্চলে হওয়ায় নানান প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস সহ নানাবিধ দুর্যোগ সবসময় লেগে থাকে। সেটি জানার জন্য, আগাম পূর্বাভাস জানার জন্য আমার নির্বাচনী এলাকায় একটি আবহাওয়া অফিস স্থাপনের দাবি জানাচ্ছি। দুর্যোগকালীন সময় মানুষের আশ্রয়ের জন্য অধিক সংখ্যক সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, দুর্যোগের সময় মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা বঙ্গবন্ধুর হাতে গড়া সিপিবি সদস্যদের সম্মানী ভাতা প্রদানের জন্য মাননীয় মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টি উপজেলা, মাননীয় স্পিকার, শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলা সদরে 2 মিনিট দুটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। মাননীয় স্পিকার, যে স্বাস্থ্য কেন্দ্রটিতে সাতক্ষীরা সদরের পর সব থেকে বেশি রোগী সেখানে সেবা দিয়ে থাকে আমাদের কর্তব্যরত চিকিৎসকরা, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকদের জন্য কোনো বাসস্থান নেই। আমাদের হসপিটালের অবস্থা নাজুক। এই হসপিটাল দুটি 50 শয্যা থেকে আধুনিকায়ন করে 100 শয্যায় উন্নতি করার জন্য, এবং পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় দুর্গত এলাকায় যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে, সেই কমিউনিটি ক্লিনিকগুলো দুর্যোগ সহনশীল কমিউনিটি ক্লিনিক হিসাবে নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। খোলপিয়াটের নদীর উপর নবিকি পাখিমারা ব্রিজের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সড়ক ও জনপদের আওতাধীন পাখিমারা টু চাঁদনিমুখা ভায়া 14 রাস্তার বাকি অংশের কাজ দ্রুততার সাথে শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমার আইলা দুর্গত এলাকা পরিদর্শনকালে 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত নাভারণ থেকে সুন্দরবন রেল লাইন, বিশ্বের 7ম আশ্চর্য খ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন, এখানে জলদস্যু বনদস্যু মুক্ত হয়েছে। কিন্তু সুন্দরবনে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি পর্যটন নগরী করতে চেয়েছিলেন, এবং কেবল কারের মধ্য দিয়ে সুন্দরবনের অভ্যন্তরে যেন সুন্দরবনের দৃশ্য বৈদেশিক পর্যটকরা এসে দেখতে পারে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটি যাতে দ্রুত বাস্তবায়ন হয়, সেজন্য আমি আজকের সংসদে আজকে আমার বক্তব্যের মাধ্যমে সেটি দাবি জানাচ্ছি। আমার বসন্তপুর নৌবন্দর চালু করা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন, কালীগঞ্জ উপজেলা পরিষদ ভবনের কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। আমার নির্বাচন এলাকায় নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে শ্যামনগর আতরজান মহিলা কলেজ এবং কালীগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীগুলোর নাব্যতার হ্রাস সহ লবণাক্ততা বৃদ্ধির এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দিন দিন সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দুর্যোগ প্রবল এলাকায় আরো বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে। এই ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় বেড়িবাঁধ স্তরসমূহ বনায়ন করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি তার ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং নদীর বেড়িবাঁধ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে। মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ। ধন্যবাদ মাননীয় সদস্য।